জামাটা একটু পুরাতনই থাক, দেখছো বোকা গাধা, ঢাকা ভার্সিটি মাস্টার্স করছে। ব্যবসা মানেই হলো লাভ লস আছে, ব্যবসা মানে ভোগান্তি আছে। আমি তো বস, ট্রেন তো আসলে আমি যদি যাই বসে থাকি তাহলে হলো আমি তো বস হলাম না, আমি তো তেমন একটা সাধারণ লোক হয়ে গেলাম। বাংলাদেশে 466টা রেল স্টেশন, এই মানচিত্র আমি কোথাও দেখিনি। বাংলাদেশের মন্ত্রণালয় তো নয়, লেখাপড়ার বেসমেন্ট যার যত কম আমাকে সে তত সেইভাবে ইনসাল্ট করেছে। লক্ষ লক্ষ হাজার হাজার লোকজন যাই বলেন না কেন, আপনি বক্তব্য দিচ্ছেন, তারা তাদের কাছে ব্যস্ত। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গল্পগ্রাফির নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে উপস্থিত আছেন একজন অনন্য সাধারণ মানুষ, জনাব টিপু সুলতান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ইনশাল্লাহ খুবই ভালো আছি, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। রকমারিতে আমরা আমাদের যে গেস্টদেরকে আমাদের সাথে পাই, তাদের জীবনে অনেক ধরনের ইন্টারেস্টিং ঘটনা থাকে এবং তাদের জীবন থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। তো আজকেও আমরা সেটাই করার চেষ্টা করব। আমরা আলোচনা শুরুর আগে ছোট্ট একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলে নেই। পেশায় জনাব টিপু সুলতান একজন ঠিকাদার হলেও তিনি কিন্তু অনেক বই ফেরি করেছেন এবং সেই সংখ্যাটা আপনাকে অবশ্যই অবাক করবে। আমি যদি ভুল না করে থাকি, আপনার যে প্রথম বইটা, সে বইটাই কিন্তু হচ্ছে লক্ষাধিক কপির উপরে 1,23,000 বিক্রি হয়েছে করোনার আগে। করোনার আগে তারপর ট্রেন চলাচল বন্ধ হয়ে গেল, দেশ স্থবির, ওরপর আর বই বিক্রয় করি না, কারণ সেলসম্যান পাই না, তো হকারি আর আমি কত করবো। হ্যাঁ, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা যে নিজের বই নিজেই ফেরি করে এই পরিমাণ একটা সংখ্যা অ্যাচিভ করা, এটা যে কোনো বিচারে একটা বিশাল অ্যাচিভমেন্ট। তো আমরা এই এক্সাইটিং জার্নির গল্পটাই এখন শুনবো জনাব টিপু সুলতানের মুখ থেকে। আমরা অনুষ্ঠান শুরুর আগে যে আলোচনা করছিলাম, সেখানে কয়েকটা ফ্যাক্ট হচ্ছে আমার মাথায় গেঁথেছিল একদম। সেটা হচ্ছে যে ঠিকাদারি করতে করতে একসময় আপনার মনে হয়েছিল যে না, এই ব্যবসায়ী আর করব না। এরকম পরিস্থিতি কেন তৈরি হয়েছিল? আসলে ঠিকাদারি ব্যবসা যদি বলি, ব্যবসা মানেই হলো লাভ লস আছে, ব্যবসা মানে ভোগান্তি আছে। আর ব্যবসা করলে টাকা ছাড়া কিছু আর্নিং করা সম্ভব না, নীতি বিসর্জন দিয়ে ব্যবসা। আচ্ছা, অলওয়েজ নীতি বিসর্জন দিয়ে। কেউ যদি বলে আমি ভুল বলবো, কারণ হলো আমি একজন ঠিকাদার, আপনি একটা আমাকে অর্ডার দিলেন, সেই অর্ডার অনুযায়ী কাজ করতে হবে, যার অধীনে করতে হবে তার মতো করতে হবে। আচ্ছা, যতই ভালো করি হচ্ছে না, দুটো ধরাই দেন, ঠিক আছে, তার নীতি বিসর্জন হয়ে গেল না? অবশ্যই অবশ্যই। তাহলে আমি যদি এক জিনিস 5 বার করে যদি সেটা রিকনস্ট্রাকশন করি, তাহলে আমার কি বাবার জমি বেশি দেব? এই জন্য আমার কাছে আরেকটা জিনিস হলো যে আমার টাকা বিভিন্ন আমি তো গভর্নমেন্টের ঠিকাদারি খুব কম করি, জনগণেরটা বেশি করি, পাবলিকেরটা। আমার টাকা সরকারি প্রতিষ্ঠানে দেব বা একজন ব্যক্তির কাছে দেব, সে আমার টাকা নিয়ে ঘোরাইবে, আমাকে কষ্ট দেবে, কেন আমি পরের দ্বারস্থ হবো? আমি বললাম দরকার নেই, ব্যবসা বাণিজ্য, আমার লক্ষ লক্ষ টাকা মার্কেটে পড়ে আছে, আমি শুরু করলাম, সিদ্ধান্ত নিলাম যে আমি বই লিখবো। লেখাপড়া শিখেছি, বই কেন? কারণ ঠিকাদারি ব্যবসা ছেড়ে তো আপনি অন্য যে কোনো অনেক কিছু করতে পারবেন। অন্য লোকের কেন বই? অন্য লোকের চাকরি করতে হলে তো তারও দ্বারস্থ করতে হবে। আচ্ছা, আমি চাকরি করতে গেলে খুব মানে স্বাধীনতা পাওয়া যায় না বললেই চলে। চাকরি তো চাকরি করে, তাই না? যে কাজের বস সেও চাকরি করছে, রাষ্ট্রপতি সেও কিন্তু দেশের চাকরি করছে, কেউ বাদ যায়, দেশের চাকরি করছে। আমার বলা ভুল হবে কিনা জানি না, শোনা কথা, হোসেন মোহাম্মদ এরশাদ বলছিলেন, এমন দেশে রাষ্ট্রপতি হইলাম নিজের ইচ্ছা মতো কাজ করতে পারলাম না। আমার শোনা ভুলও হতে পারে। তাহলে দেখেন, সেও কিন্তু কাজ করতে পারছে না। তা বললাম যে আমি হকার হই, কারো শালীন হই, কারোর মানে নিষেধ নাই। আমি নিজে বই লিখলাম, নিজে হকারি করলাম। প্রথম তো মানুষ আমার পাত্তাই দিত না, আমার খুব সমালোচনা করতো। এই গল্পটা হচ্ছে খুব ইন্টারেস্টিং। আপনি যখন আমাকে বলছিলেন যে বই যখন নিজে লিখলেন এবং প্রথমেই তো অনেক কপি বই ছাপিয়ে ফেলেছিলেন, 10,000 প্রথমবারে, একদম প্রথমবারে কিন্তু 10,000 কপি ছাপানো মানে মোটামুটি একটা বড় রিস্ক নিয়ে ফেলা। তো এই বইগুলো কিভাবে পাঠকের হাতে পৌঁছাবে বা কিভাবে বিক্রি হবে, এই জিনিসগুলো হচ্ছে পরবর্তীতে হয়তো স্টেপ বাই স্টেপ ঠিক করার একটা অপশন আসে। তো সেখানে কি কোনো বাধার সম্মুখীন হয়েছে? আসলে আপনি যে 10,000 বই, এটা যে একটা রিস্কি শব্দ, 100% ভুল।
আপনি সংসার চালাচ্ছেন 10 জনের, তাই না? আপনার যদি আর্নিং না থাকে তাহলে 10 জনকে তো খাইতে দিতে পারছেন না। হ্যাঁ হ্যাঁ, একটা ব্যক্তি একটা দেশ চালায়। আমার বই যখন তৈরি করি তখন আমার প্ল্যান ছিল লক্ষ লক্ষ পিস বই বেরবো, এটা আমার প্রথম থেকে। তা আমি লক্ষ লক্ষ পিস, আমি কেন 2000 বই ছাপাবো? আমার টাকা নাই, 10,000 ছাপাইলাম। রাখা জায়গা নাই, রাখতেও তো একটা জায়গা লাগে, তাই আমি 10,000 ছাপাইছি। আমার বই লক্ষ লক্ষ লোকে নেবে, এটা আমার প্রথম থেকে ধারণা ছিল। কি বই ছিল এটা? ওইটা ছিল রেল পথে বাংলাদেশ। রেল পথে বাংলাদেশ। এর বিষয়বস্তু কি ছিল? বিষয়বস্তু ছিল, কারণ আমি তো ট্রেনে যাতায়াত করি ছোটবেলা থেকেই। তো একজন ব্যক্তি দূর থেকে আসলো, আসার পরে স্টেশনে সাতটায় ট্রেনটা বন্ধ। আচ্ছা, তো লোকটার দিনটা মাটি না, মনের অজান্তে চলে এসেছে এক জায়গায় যাবো। ও তো সবাই তো জানে না কোন ট্রেন কিবারে বন্ধ, সেও জানে না। তারপরে আরেকটা প্রতিবন্ধকতা প্রত্যেকটা পর্বে, সেটা হলো ট্রেনটা লেট আছে। আমি বাড়ি থেকে বড় উপর রাগ দিয়ে চলে আসলাম, তোমার জন্য আমার ট্রেনটাও পাবো না, ভাতটাও খাই আসলাম না। এবার হোটেলে এসে পচা ভাত খান, এসে দেখলেন যে ট্রেনটা সাপ্তাহিক বন্ধ আছে অথবা ট্রেনটা লেট আছে, তাহলে কত বড় একটা ঝামেলা কাজ যাবে। এবার দেখেন, তা আমার যদি আমার বইটা থাকে, আপনি কোন ট্রেনে যাবেন, কোথার থেকে যাবেন, আপনি ট্রেনকে একটা এসএমএস দেন, এই চিত্রা তুমি কোন জায়গায়, আমি কিন্তু মিরপুর স্টেশন থেকে তোমার উঠবো, তুমি কোন জায়গায় বলো। বললো যে আমার তো লেট, আমি দর্শনা হল্টে আছি, 2 ঘন্টা লেট আছে। তাহলে আমি কেন বাসার থেকে তাড়াতাড়ি আসবো? ওই 2 ঘন্টা কাজ করবো করে আমি সময় মতো আসবো। এখন তো সেই পলিসি আছে, ডিজিটাল বাংলাদেশ। আপনি ট্রেনকে জিজ্ঞাসা করবেন, ট্রেনে আসবেন, ট্রেনটা কখন আসবে, তারপর আমি যাব। আমি তো বস, ট্রেন তো আসলে আমি যদি যাই বসে থাকি তাহলে হলো আমি তো বস হলাম না, আমি তো তখন একটা সাধারণ লোক হয়ে গেলাম। এখন দেশের ব্যবস্থা আছে, বাংলাদেশে 17 সালে 466টা রেল স্টেশন, 352টা যাত্রীবাহী ট্রেন ছিল। কোন ট্রেন কোথায় ছাড়ে, কোথায় যায়, কোথায় থামবে না, ভাড়া কত, দূরত্ব কত, আপনি কোন স্টেশনে কত যাবেন, সময় লাগবে কত, বাড়িতে বসে ট্রেনটা লেট হবে কিনা, রাইট টাইম আসবে কিনা, বাসায় বসে টিকিট কাটবেন, ডিটেলস দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে। তাহলে এত চমৎকার একটা বই, যার মধ্যে এত চমৎকার ইনফরমেশন গুলো আছে, এই বই আপনাকে কেন নিজেকে বিক্রি শুরু করতে হলো? কি বাধার সম্মুখীন হয়ে আপনি নিজে এই বই? আমাদের তো আসলে আমাদের জ্ঞান প্রত্যেকের আছে, যে নলেজ জ্ঞান প্রত্যেকের আছে। আমার মা বলেন যে নিজের ভালো পাগলের বোঝে, 100% মিথ্যা কথা। আমি বলি নিজের ভালো প্রিন্সিপালও বোঝে না। যদি বুঝতো, প্রিন্সিপালের দায়িত্ব হচ্ছে ওই কলেজের ছাত্রদের, তার সহযোগীদের, যারা টিচার আছেন, যারা অফিস স্টাফ আছেন, তাদের ভালো মন্দ দেখার দায়িত্ব। প্রিন্সিপালকে দেখে না। প্রিন্সিপাল এই যে দ্রব্যমূল্যের দুনিয়াতে কেউ কি জিজ্ঞাসা করে এই জিনিসের দাম তো অনেক বেশি গো, বেতন তো তোমাদের ওই আছে, চলতে পারছো, খাইয়ে আইছো না খাইয়েছো, কেউ জিজ্ঞাসা করে? কেউ জিজ্ঞাসা করে না। আমি তো আমার জানা মতেন একটা কলেজের একটা লিগ্যাল ইনকাম বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দিতে আসে, তার একটা পার্সেন্টেজ হয়। প্রিন্সিপাল একা নেন 7%, ভাইস প্রিন্সিপাল 3%, তার একটা মোটামুটি টিচাররা নেন, আর টোটাল মনে হয় 7% যায়। ওইগুলো অর্ডিনারি স্টাফ আছে, যারা সহকারী, সব ছোট ছোট স্টাফ আছে, সবাইকে 7% দিবে, মেকআপ করে দেয়। তাহলে প্রিন্সিপাল কি করে ভালো বুঝলো? আমি বই তৈরি করলাম, এই বইয়ের ভিতরে ভালো মন্দ তো বোঝার শক্তি অনেকের নাই। আমার চোখের সামনে একটা সিগারেট খাই, একটা সিভেনশন সিগারেটের দাম 12 টাকা, আর আমার বইয়ের দাম ছিল 10 টাকা, তাও কমে নেয়নি। কেউ বিক্রি করে দিল না, আমি নিজে হকার হলাম। এই হকার হওয়ার পেছনে আমার ওয়াইফ, ছেলে মেয়ে, এরা আমাকে সহযোগিতা করছে, কেউ করে নাই, এরা করছে। আমি ওদের জিজ্ঞাসা করলাম যে আমি 10,000 বই প্রিন্ট করলাম, বিক্রিত হচ্ছে না, আমি তোমাদের অনুমতি চাচ্ছি। তাহলে কি হকার হবো, বই বেচবো? তাহলে করো। কারণ তাদের একটা লজিক ছিল যে দাম বাড়াইতে হবে। আচ্ছা, 50 টাকা করো, ফ্রি দিও না মানুষকে। আমার তো অনেক লাভ, বইয়ের ব্যবসা অ্যাকচুয়ালি অনেক লাভ, আমি স্বীকার করি। চললে সব লাভ, না চললে সব লস। আমি বই তৈরি করলে নাই চলে, বইটা ওদের বলি করে আমি 20 টাকা সিদ্ধান্ত নিলাম, 10 টাকার বেচবো না, 20 টাকা বেশি, 50 টাকা বেচবো না। ট্রেনে তো প্রচুর ভিড়, আমি আন্তনগর ট্রেনে উঠি, ভালো ভালো ট্রেনে।
মাঝখানে দাঁড়ায়, আমি ওখানে যাইতাম না, ওই কর্নারে। ভাই প্লিজ বইটা একটু হাতে হাতে দেন, হাতে হাতে যাবে, হাতে হাতে আসবে, লাইন ধরে মানুষ বই নিয়েছে। আমি ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে আমি যখন মাঝে দাঁড়াইতাম, একের সাথে সাথে রাস্তা ব্লক হয়ে যেত, সাথে সাথে। আমি একটা সেন্টেন্স বলার পর পরই রাস্তা ব্লক হয়ে যায়, আমাকে পুলিশ ধরে নিয়ে গেছে, আটকাই দিয়েছে, আমি দাঁড়াতে পারি। দর্শক চিন্তা করেন কিরকম একটা মানে ওয়ান্ডারফুল অভিজ্ঞতা, যে যে বই লেখার পরে হচ্ছে অন্য কারো মাধ্যমে বিক্রি হচ্ছিল না বা অন্য কেউ বিক্রি করতে রাজি হচ্ছিল না, সেই বই নিয়ে লেখক নিজেই নেমে গেলেন, এবং যখন নেমে গেলেন তখন দেখা গেল যে এই বই নেওয়ার জন্য মানুষের লাইন পড়ে যাচ্ছে, এবং পুলিশকে হচ্ছে পুলিশ ওই ধরে লাইন গেছে আমাকে। কারণ আমি যদি এই রাস্তা, এই রাস্তা আমি যখন কথা বলি, লোকজন সব চলে আসে, আমার কথার ভলিউমটা একটু বেশি চলে আসে। আর যেহেতু কাজের বই, আসি জিজ্ঞাসা করতে, ভাই আমার ট্রেনটা কোন যে আছে, প্লিজ ওয়েট, আপনি কেন আসছেন, আপনি কেন আসছেন? এখন ট্রেনকে জিজ্ঞাসা করবেন, চিত্রা তুমি কোথায়? আমি ঢাকা বিমানবন্দর স্টেশনে যাব খুলনা যাওয়ার উদ্দেশ্যে, তুমি কোথায় বলো। তাহলে ট্রেনকে জিজ্ঞাসা করেন, বলে কিভাবে, ওয়েট করেন। সাথে সাথে একটা ট্রেনের মেসেজ দিতাম, মেসেজ দিয়ে ট্রেনকে জিজ্ঞাসা করতাম, আপনার সিটটা 2 ঘন্টা লেট আছে, এই জায়গায় আছে, কি 10 মিনিট লেট আছে, এই আসতেছে, এখনই ঢুকবেন 2 মিনিটের মধ্যে, টাকা আমার ট্রেন আসতেছে 2 মিনিটের মধ্যে। আমি কথা বলতে বলতে বাস্তবে ট্রেন নিয়েছি। ওরা ভাবতো আসলে তো দারুণ জিনিস। এবার বই নেওয়া শুরু করলো, বই দিয়ে কুলাতে পারতাম না। মানে যখন কার্যকারিতাটা হাতে নাতে প্রমাণ হয়ে হ্যাঁ। গেল, তখন তো আসলে হচ্ছে সন্দেহের কোনো অবকাশ না নেই। না। আপনি তো মানচিত্র নিয়ে বেশ কিছু কাজ হ্যাঁ, করেছেন, করছি। এবং 8টার মতো হচ্ছে মানচিত্র তৈরি করেছেন। এই আগ্রহটা কেন হলো বা কিভাবে হলো? মানচিত্র হলো, দেখেন আমি যখন ঢাকা শহরে 94-এ আসলাম, আসার পরে আমার অফিস ছিল 52 নিউজ কার্টন। ওখান থেকে সাধারণত বাইং হাউসের সাথে আমার একটা ব্যবসা ছিল, ওই যাইতাম, তো বলে যে বনানী সি ব্লকে 13 নম্বর রাস্তায় যাইতে হবে, এত নম্বর বাড়ি, কিছুই চিনি না। ওই বনানী নামতাম, হাঁটা ধরতাম, ভাই এই ব্লক 13 নম্বর রোড কোনটা, তাহলে এই সামনে যান। আরেকজন গেল ওই সামনে যান, আরেকজনকে জিজ্ঞাসা করবেন, ভাই মেলা পেছনে হয়েছে। এই যে একটা বিরক্তিকর জিনিস, কেউ তো কোনদিন বলে না যে আমি পারি না। দায় ছাড়া একটা উত্তর দিতে পারলে, আরে বাবা দরকার কি দায় ছাড়া উত্তর দেওয়া, আপনি পারেন না বলেন, সেটাই তো ভালো। ওইখানটা আবার ফেরত আসা, আবার খোঁজ করা, এটা ঝামেলা না? তেমন মানুষ যারা ঢাকায় আসে, ইভেন যারা ঢাকায় থাকে, কেউ কিন্তু সবাই বলে আমরা একটু যে ঢাকা চিনি, নো, চেনেন না। আপনার হয়তো নির্দিষ্ট ওয়েট আছে, যে মানুষ যদি মানুষের ভোগান্তি কম হয়, এই জন্য ঢাকা সিটির উপর মানচিত্র মানুষ উপকৃত পাচ্ছে। আমার বাড়ি সরিষাডুলি, লোকে বলে শস্যডুলি। পাশে একটা গ্রাম বড় গাঙ্গা বলে বাড়া গাঙ্গি, পাশে একটা গ্রাম রোশনপুর বলে রোশনপুর। কেমন কথা? তার লেখাপড়া শিখলাম কেন ভাই? আমি যদি নিজের গ্রামটাও শুদ্ধ করে না বলতে পারি, পাশের গ্রামটা শুদ্ধ করে না বলতে পারি, এই কুষ্টিয়া জেলার মানচিত্র তৈরি করলাম। ঢাকা বাংলাদেশের রাজধানী, কুষ্টিয়া বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী, বাউল সম্রাট লালনের সমাধিভূমি, কুষ্টিয়া আমার জন্মভূমি, আমি সেই টিপু সুলতান। এবার বাংলাদেশ নদীর মানচিত্র তৈরি করলাম। ভারতে গঙ্গা নদী, এই গঙ্গা নদী রাজশাহীতে প্রবেশ করলো, কুষ্টিয়া এবং রাজশাহীর মাঝখানে, কুষ্টিয়া দৌলতপুর উপজেলা, রাজশাহীর বাঘা উপজেলার মাঝখানে প্রবেশ করলো পদ্মা নদী। এই পদ্মা নদী গোয়ালন ঘাটে এসে যমুনার সাথে মিলিত হলো, যমুনা হারাই গেল, পদ্মা থাকলো। এই পদ্মা চাঁদপুরে যে মেঘনার সাথে ডাকাতিয়ার সাথে মিলিত হলো, ডাকাতিয়া এবং পদ্মা দুইটাই হারাই গেল। পরে মেঘনা নাম ধারণ করে সাগরে চলে গেল। এই যে বিভিন্ন নদী, কোন জেলা কোন নদীর তীরে অবস্থিত, বিশেষ ছেলেপেলে সে মুখস্থ করে। মুখস্থ কেন দরকার? আপনি সুন্দর প্র্যাকটিক্যাল একটু দেখেন, আপনার পরীক্ষায় যে কোনো জেলা শহরের নদী যদি আসে, তাহলে আপনি ছবি দেখে মিল দেবেন, গেল এটা হয়েছিল। আপনার ভুল হওয়ার কোনো কারণ নাই। বাস্তবতার সাথে আমি মানচিত্র তৈরি করেছি। বাংলাদেশের 466টা রেল স্টেশন, এই মানচিত্র আমি কোথাও দেখিনি। বাংলাদেশের মন্ত্রণালয় তো নয়, আমার মানচিত্র মন্ত্রণালয় আছে, আমি তৈরি করে দিলাম এই দীর্ঘ 50 বছর পরে স্বাধীনতার। আপনি একটা স্টেশনে যাবেন, মনে করেন যে আপনি যাবেন সেই নাটোর, ঢাকাতে রওনা দিলেন, কতবার জিজ্ঞাসা করবেন, ভাই সামনে কোন স্টেশন, ভাই সামনে কোন স্টেশন, স্যার নাটোর আর কত দূরে। আপনি একটা ছবি উঠাইলেন, মোবাইলে থেকে গেল, দেখে নিলেন আমি নাটোর যাচ্ছি, যাই হোক আমাকে মোটামুটি সর্দি গেলে আমি রেডি হবো, আর কত সময় লাগবে, কি সমস্যা হয়ে গেল। তাহলে মানুষের এটা কাজে লাগবে। নদী গেল, রেল গেল। আমরা ভারতে চিকিৎসার জন্য যাই, দেখেন দিল্লি, বোম্বে, মাদ্রাস, কোন প্রদেশে কোন হসপিটাল আছে,
আপনি কিছুই জানেন না, ট্রেনে বসছেন নামাই দিচ্ছে অন্ধ লোকের চোখ বান্ধার মতো। কিন্তু আপনার যদি একটা অভিজ্ঞতা থাকে, আমার এখানে যেতে কত সময় লাগবে, দূরত্ব কত, ভাড়া কত, কোন প্রদেশের মধ্যে যাচ্ছি, প্রদেশটা দেখতে কেমন, আপনি ম্যাপের সাথে মিলাই মিলাই চলে গেলাম, ভারতের মানচিত্র তৈরি করলাম। বাংলাদেশ প্রত্যেকটা উপজেলা একটা কালার করা আছে, আমি দেখি নাই। একটা জেলা বাউন্ডারি করা আছে, কালার করা আছে, কিন্তু যখন লেখে এটা হলো মতিঝিল, আরামবাগ, এই আরামবাগে যে শাহবাগ দেন, শাহবাগকে যদি গুলিস্তান দেন তাহলে কি হবে? আমি প্রত্যেকটা উপজেলা কালার করলাম, করে উপজেলার গুরুত্বপূর্ণ জায়গাগুলো একটু তট্টপালে দেখা দিলাম, আর উপজেলাটা দেখতে কেমন বাংলাদেশের মানচিত্র তৈরি করলাম, এই মানচিত্র করলাম। আমার বোনাস বই এখন যেটা, ও হ্যাঁ, বোনাসের কথাটা আমি আলাদা করে উল্লেখ করতাম। প্রিয় দর্শক, টিপু সুলতান সাহেবের একটা খুবই চমৎকার এবং মজার বই আছে, সেটা হচ্ছে বোনাস। বইটা আসলে হচ্ছে ভোকাবুলারি নিয়ে। আমরা জানি যে ছোটবেলায় হোক বা যে কোনো সময় হোক, অনেকের হচ্ছে ভোকাবুলারি নিয়ে কিন্তু স্ট্রাগল করতে হয়, এবং বিভিন্ন রকম বানান এগুলোর মারপ্যাচে আমরা হারিয়ে যাই, কারণ ইংরেজি যেহেতু আমাদের মাতৃভাষা না। তো এখানে এই ধরনের বানান এবং বিভিন্ন শব্দ একটা আরেকটার সাথে মিল রেখে খুবই মজার একটা পদ্ধতি আবিষ্কার করেছেন টিপু সুলতান সাহেব। তো সেটা যদি আপনার মুখ থেকেই আমাদের দর্শকরা শুনে, সেটা খুব ভালো হয়। যদি একটা উদাহরণ দিয়ে বলতে পারেন তাহলে তো আরো ভালো হয়। আসলে আমি 33 পাস ছাত্র, আমি মেধাবী না। এই যে বানান ভুল হয়ে যায় আমার আপনার সকলে, হুম। এর কষ্টটা আমার চাইতে অনেক কেউ বোঝেন না। ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম, কতবার পরীক্ষা দিয়েছি, গুণ করছি, যোগ করছি যে কত পাবো, কপালে কি ফেলেই আছে না পাশই আছে। ভালো করে একটু স্যাক্রিফাইস করে যদি আমি মার্কস যোগ করি তাহলে আমার 68 হয়, আর যখন দেখা যায় যে টাইট করে দেখি তখন 64 66 হয়। এই 33 ফার্স্ট পার্টে পাইলাম 43, সেকেন্ড পার্টে পাইলাম 23, তাই 66 হয়েছিল। তাহলে আমার চাই যন্ত্রণার কারণ ভয় তৈরি। তা আমি সিদ্ধান্ত নিলাম যে আমি যে কষ্ট করলাম বানানোর জন্য, মানুষের একটু কাজে লাগে, আমার কষ্টটাও মানে লাঘব হোক, মানুষেরও উপকার হোক। এই জন্য বানান মুখস্থ করার জন্য বা ভোকাবুলারি স্ট্রং করার জন্য আমার বইটা রিডিং করবেন, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আমি একটা আপনাদের পরিচিত ওয়ার্ড বলি, বাংলাদেশি। যে লেখাপড়া জানে না সেও কিন্তু আমি বাংলাদেশি বলে। এই বাংলাদেশি একটা ওয়ার্ডের মধ্যে 6টা ওয়ার্ড আছে। বাংলাদেশে লক্ষ লক্ষ টিচার আছেন, তারা কেউ কোনোদিন এইভাবে ভাবছে কিনা আমার জীবনে আমি দেখি নাই। বাংলাদেশি আই বাদ দেন, বাংলাদেশ, দেশ বাদ দেন, বাংলা, এই বাংলার এলে বাদ দেন, BANG, বাং, দলঙ্কর মারা, প্রচন্ড আঘাত করা, দেওয়ালে মাথা ঠোকা, টুংটাং আওয়াজ করা, প্রচন্ড শব্দ, প্রচন্ড আঘাত, নাউন, ভার, অ্যাডভার্ব সব হবে। দড়াম করে, এটা অ্যাডভার্ব। দড়ামকের মারা, এটা ভার। প্রচন্ড আঘাত, নাউন। ঠিক এইভাবে বাং, জি বাদ দেন, ব্যান, সামাজিক বয়কট, একঘরে করা, বাতিল করা, বাতিল। এন বাদ দেন, BA, ব্যাচেলর অফ আর্টস, একেবারে পরপর সাজানো আছে। আমি বললে সারাদিনও শেষ হবে না। আমার বইটা রিডিং পড়বেন, ক্লাস 5-এর মেধাবী ছাত্র শুরু করে আপ টু যতটুকু লেখাপড়া জানেন, একজন টিচার, প্রফেসর, সবার জন্য লজিক দিয়ে আছে। তো এখন যদি বই বিক্রির অভিজ্ঞতায় আসি, আপনি যেটা শেয়ার করছিলেন যে সামাজিকভাবে হচ্ছে অনেক সময় হচ্ছে বাধার সম্মুখীন হতে হয় বা হেয় প্রতিপন্ন হতে হয়। তো আপনার তো জীবনে এই বিষয়ে অনেক অভিজ্ঞতা আছে। মূলত সমাজে কাদের কাছ থেকে আপনি নিজের বই নিজে বিক্রি করা এটা নিয়ে বাধার সম্মুখীন হয়েছিলেন কিংবা হীনমন্যতার শিকার হয়েছিলেন, এবং কাদের কাছ থেকে আপনি অনেক বেশি উৎসাহ পেয়েছিলেন এই বিষয়টা নিয়ে? লেখাপড়ার বেসমেন্ট যার যত কম, আমাকে সে তত সেইভাবে ইনসাল্ট করেছে। আচ্ছা, যার লেখাপড়ার পুঁজি যত কম সে সেইভাবে ইনসাল্ট করেছে, যার নাই সে তো করবেই। কিন্তু লেখাপড়ার বহর যার যত বেশি, উপরে গেছি টলারেন্স জিরো হয়ে গেছে। আমার প্রথম বই রেলপথে বাংলাদেশ, এই বইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মুস্তাফিজুর রহমান স্যার কোন একদিন আমার হাত থেকে কিনেছেন, পড়েছেন, ভালো লাগছে। আমাকে একদিন ওভার টেলিফোনে বললেন যে এত সুন্দর একটা বই লিখছেন আপনি, বইটা আমি পড়ে খুব ভালো লাগছে আমার। এমন বই তো ইন্ডিয়ায় লেখা হয়, বাংলাদেশে তো কেউ লেখে না, তা আপনি আমার ডিপার্টমেন্টে এক কাপ চা খাইতে আসবেন।
তেমন সরি স্যার আমি তো হকারি করছি আজকে যেতে পারবো না, অন্য একদিন যাবো। তো গেলাম। টিচার এত ভালো মানুষ হয় আমি আজ পর্যন্ত দেখি নাই। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচারকে, আর আমি সাধারণ একটা বই লিখি, হকারি করি, আমি ফোন করলে যদি কোনো কারণে ফোনটা ধরতে না পারেন ব্যাক করেন। এই রেলপথে বাংলাদেশ বইটা বিক্রি করলাম, 1,23,000 বিক্রি হয়েছে করোনার আগে। এখন ওই বইটা বন্ধ আছে, মানুষ প্রতিনিয়ত বই চায়, কিন্তু আমি এখন সব মিলিয়ে হচ্ছে টোটাল বইয়ের সংখ্যা কত, আমরা কি 2 লাখের কাছাকাছি বলতে পারবো? 2 লাখের কাছাকাছি, একেবারে কাছাকাছি হয়ে গেছে। 2 লাখ বলতে পারবো না, হয়তো কিছু কম আছে, কয়েক হাজার, একেবারে 2 লাখের কাছাকাছি চলে গেছে। আচ্ছা, না যে কোনো বিচারে এটা একটা রিমার্কেবল অ্যাচিভমেন্ট বলতে পারি। আর এই যে বই লেখা এবং বই লেখার পরে এই বই নিয়ে হচ্ছে বিভিন্ন মহলে ধরেন আপনার পরিচিতি, এবং সেই কারণে হচ্ছে অনেক জায়গায় গেলেই হয়তো আমরা বলতে পারি আপনাকে বরং খ্যাতির বিড়ম্বনাতেই হয়তো পড়তে হয়। তো বিভিন্ন জায়গায় মানুষের কাছ থেকে কেমন সাড়া পান, কেমন ভালোবাসা পান? ভাই, গাছ লাগাতে কিন্তু সময়ের প্রয়োজন হয়। তা আমি যখন বই বিক্রয় শুরু করলাম, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ পছন্দ করেনি, সবাই ডিসলাইক করেছে। আচ্ছা, শুধুমাত্র বড় বড় বললাম না, যেমন আমি যাদের সাথে উঠা বসা করি, বাংলাদেশের এই নাসির গ্লাসের এমডি মরহুম নাসিরউদ্দিন বিশ্বাস, উনি বলে একটু করো। বিআরবির চেয়ারম্যান মুজিবুর রহমান সাহেব, উনি বলে করেন। আরও এরকম অনেক যারা ওয়াইস পারসন, আমাদের পুলিশের এক্স আইজিপি বেনজির আহমেদ, ওনার সাথে ওটা বসে করছি, এইসব লোক তো সব জানে। কিন্তু আমার আত্মীয় স্বজন, যারা লেখাপড়া দুর্বল, দেশের সাধারণ জনগণ, সব আমাকে খারাপ চোখে দেখছে। কিছু কিছু লোক ভালো চোখে দেখছে, মানুষের উপকার করছি দেখছে। ওই যে আমাকে অনুষ্ঠান শুরুর আগে বলছিলেন যে রেল স্টেশনে একটা কালকে অভিজ্ঞতা হলো, তারপর হচ্ছে কোনো এক জায়গায় ভালো দিক। হ্যাঁ, ওরে বাবা, এই যখন আমি তো বই বিক্রি নিজে নিজে করলাম, আমাকে ট্রেনের মধ্যে মানে অনেকে বলে না আল্লাহ মানুষকে দিলে আর কারোর রেহাই নাই, এবং কিভাবে দেবো নিজেও জানবো না, তার বাস্তব প্রমাণ আমি। আচ্ছা, আমি ট্রেনে হকারি করছি, একটা আপনাদের বয়সে বা আপনাদের চাই একটু জুনিয়রই হবে মনে হয়, জুনিয়রই হবে, কারণ ও তো মাস্টার্স করেনি এখনো। ওই ছেলে এসে বলছে, আঙ্কেল আপনাকে তো বই দেখতে দেখি ট্রেনে, এখন হলো আপনার 5 মিনিটের ভিডিও নেবে একটা, আমাদের অনেক গ্রুপ আছে, ছাড়ো। উনি ছাড়ো না, আল্লাহ নিয়ে এসে বাইরে লেগেছি দেখাশোনা করে। যে টিপু সুলতান একটা মানুষকে বই দিতেও পড়তো না, দাঁড়ে দাঁড়ে ঘুরছি, বাসে, ট্রেনে, অফিস, আদালত, মানুষের মানে আমার দেখে যত ঘৃণাবোধ করছে, আমার তার মুখে চেহারা দেখলে আমার খুব কষ্ট হয়। একটা ভদ্রলোক একটা বই দেবো, সে তো বলতে পারে সরি আমি ব্যস্ত আছি বা সময় নাই, পরে দেখবো, বিভিন্নভাবে বলতে পারে। আমি বইটা হাতে রেছি আর আমার মুখ ভ্যাংসাই যদি আমাকে বিদায় করতে হয়, আমার মতো মানুষকে, আমার কত কষ্ট। আর এখন যারা আমাকে ইনসাল্ট করছে তারা এখন ধন্যবাদ দিচ্ছে ফেসবুকে। গতকাল কি একজন লেখক ফেসবুকে সুন্দরভাবে কমেন্ট দিয়েছেন, যে এই কমেন্টসটা আমি পড়ে লিখেও নিয়ে আসলাম, যে আমি বলবো আপনার বই যারা নেয়নি, দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, তারা আজকে আপনার বই নেওয়ার জন্য অ্যাডভান্স করছে, দাঁড়ে দাঁড়ে ঘুরছে, কোথায় দোকানে দোকানে ঘুরছে, দোকানে তো আপনি দেন নাই, আমি দিয়েছি আপনাদের রকমারিকে। রকমারি এমন একটা প্রতিষ্ঠান দেখলাম, একটা মানুষের চাকরি করার পরে পেনশন পায়, আমি রকমারি থেকে পেনশন পাচ্ছি, এসছে আনন্দার আমার কিছু নাই। প্রতিনিয়ত আমাকে রকমারি টাকা দিচ্ছে, আমার রয়্যালটি দিচ্ছে, আমার সংসার চলছে। এখন আমি লেখালেখি ব্যস্ত, অন্য কোনো কাজ নেই, সংসার চালাতে বা কোনো কিছু করতে। টেনশন বলে শব্দটা ডিকশনারিতে আমার কাছে রেখে যান নাই। আরেকটা জিনিস আমরা আলাপ করছিলাম যে বই লেখা এবং হচ্ছে বই বিক্রি করা বা একটা স্বাধীন পেশা, এটাকে হচ্ছে অনেক মানুষ হচ্ছে যদি খারাপ চোখে দেখেও, কিন্তু সমাজে অনেক সময় দেখা যায় কি যে কেউ যদি হচ্ছে মানে অসৎ উপার্জন দিয়ে অনেক কিছু করে ফেলে, তাকে আবার অনেক দাম দিচ্ছে। তো এরকম একটা অভিজ্ঞতা আপনি বলছিলেন আমাকে। অভিজ্ঞতা বলতে কি, আপনার আমি যখন বোনাস বইটা তৈরি করলাম, এটা তো বোনাস বইতে ইংরেজির উপর, তো ইংরেজিতে আমি প্রাইমারি হবে না, রাস্তা লোকের কাছে, আমি ঢাকা ভার্সিটিতে গেলাম। ঢাকা ভার্সিটিতে যাওয়ার পরে বিভিন্ন ছাত্র ছাত্রীর কাছে সালাম দিয়ে সময় নিতাম। ওরা বললো যে আঙ্কেল আমি একটু ব্যস্ত আছি, ওই ব্যস্ত আছি কেউ সময় দেয় না। তা কি করলাম, ঢাকা ভার্সিটি হলে হলে নক করলাম,
তা আমি একটা বয়সী মানুষ, যখন হলে যায় ও শুয়ে থাকে বা গল্প করে, তখন ওই রুমে আমাকে একটু সময় দেয়। তো একজনের সাথে পরিচয় বাড়ি মিরপুরে, গ্রামের নাম মনে নাই, নামও মনে নাই, ঢাকা ভার্সিটি একটা হলে। তো বলে, আঙ্কেল কি আর বলবো, মানে আমার বই সম্পর্কে আলোচনা হলে হওয়ার পরে বলছে, আঙ্কেল কি আর বলবো, আমি ঢাকা ভার্সিটিতে অনার্স করলাম, মাস্টার্স করতেছি, আমার সাথে এক ছেলে পুলিশের কনস্টেবলে চাকরি পেয়েছে, সে চাকরি পেয়ে আমার পড়ালেখা শেষ হয়নি, সে দোতলা বাড়ি করছে, আমি তো বাড়ি যেতে পারি না। আমাদের সমাজটা কত খারাপ, একটা কনস্টেবল দোতলা বাড়ি তৈরি করেছে, তাকে লোকে বাহবা দিচ্ছে। আমার তো পড়ালেখাই শেষ হয়নি এখন, তাহলে আমি কিভাবে কর্মজীবনে যাব? এই সেন্সটাই তো এখন তৈরি হয়নি। কেউ ভালো মন্দ এটাই তো হয়নি মানুষের। আপনি যত কালো টাকা হোক, যত অসৎ টাকা হোক, আপনি একটা মসজিদে দান করেন, কেউ নিষেধ করবে না, কেউ করবে না। আপনি হাওলাত দেন, সেও নিতে দ্বিধাও করবেন না। আপনি গরিব মানুষকে ফকির মিসকিন খাওয়ান, তাও নিষেধ করবেন না, আপনার হাত তালে দেবে। আর আপনি যে একজন অনেস্ট মানুষ হন, জামাটা একটু পুরাতনই থাক, দেখছো বোকা গাধা, ঢাকা ভার্সিটি মাস্টার্স করছে, আবার সরকারি কলেজে চাকরিও করে, সংসারটাই চালাতে পারে না। এটাই হচ্ছে আমাদের মানে সমাজ বাস্তবতা বলতে, সমাজের বাস্তবতা। মানুষ চাই হলো যে সে টাকা রোজগার করবে। আরে ভাই, টাকাই কি সব? টাকা সব না, যাদের কাছে সব তাদের কাছে, সবার কাছে সব না। আমি টিপু সুলতান টাকার জন্য বই তৈরি করিনি। আমার মৃত্যুর পরে মানুষ যদি, আমি দেশের জন্য মানুষের জন্য কিছু করতে পেরেছি, এই স্বীকৃতির জন্য আমি উন্নত বই তৈরি করি। এবং আমার নেশা পেশা সব ওই বইয়ের মধ্যে চিন্তা ভাবনা, আমি আর অন্য কিছু ভাবি না, ভাবার সময় মনে করি না। টিপু সুলতান সাহেব, আমাদের যে দর্শকরা, আমাদের বিশেষ করে রকমারির যারা পাঠক এবং দর্শক আছেন, তারা বেশিরভাগই হচ্ছে ইয়াং জেনারেশনের সদস্য, এবং তারা হচ্ছে অনেকে পড়াশোনা করছেন, অনেকে হয়তো তাদের ক্যারিয়ারের আর্লি স্টেজে আছেন, আবার আরো অনেকে আমাদের সাথে যুক্ত আছেন। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি আপনার জীবন থেকে কোনো লেসন বা মেসেজ যদি শেয়ার করতে চান, সেটা শেয়ার করতে পারেন। দুইটা শ্রেণী আছে আপনি যেটা বললেন, তার মধ্যে একজন হলো পড়ুয়া, আর যারা চাকরি করছে বা পড়া শেষ হয়ে গেছে, দুইটা শ্রেণী। আপনি যতই মুখস্থ করেন, আপনার থাকবে না। আপনি সারা রাত পড়ে পরীক্ষা দেবেন কেন? আপনার জানা আছে পরীক্ষার হলে যাবেন, পরীক্ষা দিয়ে চলে আসবেন। সারা বছর যদি পড়ি, যদি আপনি না তৈরি হতে পারেন, তো এক রাত পড়ি হবেন? মুখস্থ করে হবেন? মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আপনাকে যেটা আয়ত্তে আনবেন সেটা ভালোভাবে করবেন। এবং আমার বই সম্পর্কে কেউ যদি বলেন, আমার বই সব পড়ার দরকার নাই, আপনার যতটুকু ভালো লাগবে ততটুকু পড়বেন। আপনি অনেক জানেন, ভালো কথা। যেমন আজকে প্রচুর জ্যাম, এক রিক্সায় আমার একটা মেয়ে উঠছে, ও রিক্সা পাচ্ছে না, ওটো উঠলো। ওঠার পরে জিজ্ঞাসা করলাম ভালো মন্দ, তার পড়াশোনা। তা আমি তাকে ভার্সিটির কথা জিজ্ঞাসা করলাম, আচ্ছা তুমি তো বললি ভার্সিটি, আমরা বলি ইউনিভার্সিটি, দুইটা পার্থক্য কি? তেমন বলছে, পার্থক্য হলো যেটা ভার্সিটি সেখানে ক্যাম্পাস নাই, ছোট পরিসরে একটা রুমের ভিতরে পড়ালেখা বা একটা বিল্ডিংয়ে পড়ালেখা। আমার না, এটা ভুল ধারণা। ভার্সিটিও মানে বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়, এখানে ক্যাম্পাসের কোনো বিষয় না। ভার্সিটির বানানটা মেয়েটা পারলো, মেয়েটা বানানটা পারলো। আমি বললাম যে ক্যালেন্ডার বানানটা যে দুইটা, এটা কি তোমার জানা আছে? তো না, একটা বানান। কি বানান? CALENDER, ক্যালেন্ডার। তাহলে ক্যালেন্ডার অর্থটা কি? তো বলে যে ওই যে তাহলে একটু নর্মালি বলো, মনে না থাকলে ওই তারিখ দেখি। আমি তুমি ভার্সিটি লেখাপড়া শেষ করছো, ক্যালেন্ডার বানান বলছো, তারিখ দেখে এবার কেমন কথা হলো? তোমার বেজটা কোন জায়গায় গেছে দেখছো? তুমি মাস্টার্স করে এসে চাকরি করছো, যে ক্যালেন্ডার বানান ভুল তো বললি, আবার তার অর্থটাও পাচ্ছ না। ক্যালেন্ডার মানে যে তারিখ দেখে না, পঞ্জিকা, এটা মনে নেই, মুখস্থ করা হারিয়ে গেছে। তখন হ্যাঁ, তুমি যেটা বললে, হয় বানানটা নিতে হবে, আর না অর্থটা নিতে হবে। যদি বানানটা নেই, ওই ক্যালেন্ডার হলো ইস্ত্রি করা, ইস্ত্রি DER। আর যদি অর্থ না নেই, ওই ক্যালেন্ডার হলো DAR। আমার বইটা হলো এটাই, ক্যালেন্ডার বানানটা DAR না DER। আমি একবার বলবো, আপনার লাইফ আর ভুল হবে না। আমরা যখন কোথায় যাওয়ার জন্য প্রোগ্রাম করি, আমাদের প্রথম কাজ
ওই পঞ্জিকা ক্যালেন্ডার দেখি কয় তারিখে যাব, কি বারে যাব। তো প্রথম লেটারে ওই পঞ্জিকা ক্যালেন্ডার বানান DAR। এবার ডেট টাইম ফাইনাল, কাপড় চোপড় কাচবেন, রোদ্রে শুকাবেন, অনেক পরে ইস্ত্রি করি, অনেক পরে ABCD, লেটারটা অনেক পরে। অতএব ক্যালেন্ডার ইস্ত্রি করা, ইস্ত্রি ক্যালেন্ডার DER। টিপু সুলতানের বই পড়বেন না মুখস্থ করবেন, সিদ্ধান্ত আপনার। শুধু বলে শেষ করতে পারবো না অল্প সময়ের মধ্যে। এইভাবে বোনাস 1 2 3 4 প্ল্যানিং ছিল। এখন আর 4 না, এখন 6 পর্যন্ত চলে গেছে। এই ডিসেম্বরে আল্লাহর রহমত আসতেছে বোনাস 2। যদি কর্মজীবনে যারা শুরু আছে তাদেরকে যদি আমার বই সম্পর্কে বলেন, তাহলে আমি বলবো তারা আগে পড়বে। আমি বাচ্চাদের জন্য বই তৈরি করি নাই। বাবা ছেলেকে শেখাবে আমার ছেলে কোন জিনিসটা পারে, কোনটা পারে না, কোনটা ভুল করতে পারে, কোনটা পারে না। সেটা আমি যেমন ব্যক্তিগত আমি দেখি যে আমার ছেলে এই মনে হয় এই ওয়ার্ডটা জানে না। আমি পড়া অবস্থায়, আমার রিসার্চিং অবস্থায় আমি উঠে চলে যাই তাদের রুমে, এই ওয়ার্ডটা কি হবে রে, বা এই বাংলা ওয়ার্ডের ইংরেজিটা কি, স্পেলিংটা কি, পারলে ভালো শিখে আসলাম তার কাছ থেকে, আমার যাচাই করা হয়ে গেল আমার। আর যদি না পারে তাকে সুন্দর করে বোঝাই দিয়ে আসি। বাবারাই তো পড়বে আমার বই, টিচাররাই পড়বে। টিচার যদি লজিক না জানে তাহলে কি পিটিয়ে শেখাবে না মুখস্থ করাবে? ও তো বাড়িতে বেশি করা যায়, তার টিচার দরকার কি? সবাই পড়বে আমার বই। আর কর্মজীবনে যদি বলেন মানুষের একজন যারা পড়ালেখা শেষ করছে, আমরা দেখেন প্রত্যেকেই 25 বছর পর্যন্ত লেখাপড়া করি। এবার লেখাপড়া করতে করতে যখন শেষ হয়ে গেল, এবার আসে মনে করেন চাকরি পাচ্ছেনি, আর চাকরি পেলে পছন্দ হয় না বলে আমি কেন এই চাকরি করবো? আরে বাবা, তুমি যা জানো তাই চাকরি করো। তোমার যদি যোগ্যতা হচ্ছে বেশি থাকে তো সমস্যা কি? তোমার যেটা অভাব আছে, যেটা ঘাটতি আছে, সেটা পূরণ করে নাও। একটা কাজ করো, তোমার প্রথমেই যে বড় চাকরি করতে হবে, সার্টিফিকেট মানুষের সব না। আপনি পাস করেছেন, আপনি আমার চুলটা সারাই করে দেন, পারবেন না। আপনি একটা সার্টিফিকেট অর্জন করছেন, কিন্তু আপনার সার্টিফিকেট অর্জন করার মধ্যে সবাইকে এই কথাই বলবো যে আপনার কি জিনিস ভালো লাগে, দরকার কিছু করবেন না। আপনি পড়ালেখা করলেন এক জায়গায়, চাকরি করবেন আর এক জায়গায়, কেন? এই সাবজেক্ট চয়েসের জন্য, ডিপার্টমেন্ট চয়েসের জন্য, বা আমার এলো ডাক্তারি পড়বেন, ইঞ্জিনিয়ার পড়বেন, বাবা মার জন্য অনেকে ছেলে আত্মহত্যা করে যে বাপ চাচ্ছে একটা ছেলেটা। তোমার মতো তুমি পড়ালেখা করে এবার চাকরির জন্য তুমি আবার চেঞ্জ করবা কেন? তুমি যেটা করেছো বাবা, সেটাই পড়াশোনা করেছো, সেটা তুমি চাকরি করবা। এই চাকরি করতে হলে বড় চাকরি তোমার মনের মধ্যে পাচ্ছ না, সেই অফিসে যদি টি বয় হয়, সক্রেটিস তো নাটকের এলো যাত্রার জিনিসপত্র আগায় দিত, তাই না? সে তো এখন পৃথিবীর সেরা নাট্যকার হয়ে গেল সক্রেটিস। তাই আপনি যদি যে অফিসে যে কাজ পছন্দ লাগে, যদি সেই অফিসে বড় কোনো পোস্ট আপনি না পান, টি বয় হলেও করবেন। অফিসের একটা মেশিনারি যে সমস্যা হয়েছে, আপনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, মেশিনারি সমস্যা হয়েছে, তা আপনি টি বয়, ওরা ইঞ্জিনিয়ার পাচ্ছেন না, আমরা স্যার যদি কিছু মনে না করেন আমাকে 1 মিনিটের সময় দেবেন, আমি একটু দেখব। আপনি যদি মেশিনটা স্টার্ট করতে পারেন, ওই দিন ওই সময় ওই টি বয় আর নাই, আপনি এখানকে যোগদান হবে, আপনার বেতন জায়গায় পড়ে যাবে। আপনি যখন এই ডিপার্টমেন্টটা ভালোভাবে চালাতে পারছেন, তখন হয়তো আপনাকে আরো একটা বড় করে দেবে। সেটাও যখন আপনি সফলতা দেখালেন, আপনি জিএম হয়ে যাবেন, পরবর্তী আপনি আরো বড় পদে চলে যাবেন। শুধু যে কোনো জায়গায় বাস্তবতা তো আমার পর আমার হয়েছে, আমি বলছি। আর আমরা চাই প্রত্যেকেই গাছ লাগাবো, এক বড় হবে, কালকে ধরে ধরে খাবো না ভাই, তাহলে সম্ভব না। সময় লাগবে, সময় না দিলে হবে না। পরিশ্রম। আপনি যে জিনিস করবেন, আমি বোনাস বইটা তৈরি করেছি, আমি 3টি বছর সময় দিয়েছি আমার বইটা শক্তিশালী করার জন্য, যে আমি বই বাজারে ছাড়বো, আমার বই কিনতে হবে। ইংরেজি আমি তো চ্যালেঞ্জ করে বলি, ইংরেজি যদি জানেন তাহলে আমার বই কিনতে হবে। আরেকজন হুট করে গেল, আমরা কি ইংরেজি জানলো আপনার বই কিনতে হবে, আমরা জানি না। আর জানলে কিনতে হবে কেন? আপনি জানেন বলেই তো কিনবেন। PAPPY, PEPPY, POPPY, PUPPY অর্থ জানেন? হয়তো জানতে পারেন। বানান মনে রাখার কৌশল জানেন?
মুখস্থ করেছেন, আপনি পারবেন না, হারিয়ে গেলে। আমি তো বলছি একবার বলবো, জীবনেও বলবেন না, চ্যালেঞ্জ করলাম আমি ব্ল্যাকবোর্ডে একবার দেখাবো, জীবনেও বলবেন না। কিভাবে? র সা আদা দিয়ে খাই, র সা আদা, পি এ ডবল পি হয়, রস ভরা চাঙ্গা, সা পি ই ডবল পি হয় চাঙ্গা, আদা আ পি ও ডবল পি হয়, দা দাম্ভিক লোক, পি ইউ ডবল পি হয়। ভাওয়ালের এ ই আই ও ইউ, আইটা বাদ দেন, পরপর আছে। যারা জানবে তারাই তো শিখবে, তার জানাটা একটু পড়তে হবে সমস্যা কোন জায়গায়। আমার টাকা আছে, টাকা তো আমার দরকার, আপনার তো দরকার নেই। আমি যেটুকু ইংরেজি জানি, আমার একটু জানা হলে আমার পারফরমেন্স একটু ভালো হলো, আমার দরকার। যারা জানবে ইংরেজিগুলো আমাকে পড়তে হবে, কোনো রকম মার্সি নাই। আপনি ইংরেজি যদি শেখাতে চান, আপনি যদি প্রফেসর হন, দেখেন আপনি যদি লজিক না জানেন তাহলে কিভাবে শেখাবেন বলেন? যেমন হেয়ার মানে চুল, হেয়ার মানে এখানে, হেয়ার মানে সোনা, হেয়ার মানে উত্তরাধিকারী, হেয়ার মানে খরগোশ। এই 5টা হেয়ারের বানান মনে থাকে না? আমি একবার বলবো, আপনার জীবন আর বলা হবে না। কিভাবে? চুল বাতাস নড়ে, এয়ার মানে বাতাস, এর আগে এই বসান, হেয়ার মানে চুল, কান দিয়ে শুনি, এয়ার মানে কান, এয়ার, এর আগে এই বসান, হেয়ার মানে শোনা, হেয়ার মানে এখানে, এখানে দুইটাই আছে, এইসি আর ই, এই গেল। হেয়ার মানে খরগোশ, এইস হয়, এম ইজ আর, আর মানে হয় বা আসি, তাহলে এইস আর এ আর ই হয়ে গেল। হেয়ার মানে উত্তরাধিকারী, হেয়ার মানে চুল, এইসে আয়া, একটা লেটার পরিবর্তন করেন, এ মানে একটি, একে ই করেন, এইসি আয়া, হাততালি পাবেন। একজন টিচার ক্লাস নেন, ঘাম ঝরাই ফেলে ক্লাসে বকতে বকতে লেকচার দিতে দিতে, কিন্তু ছাত্ররা জানলা দিয়ে বাইরে তাকায়, মনোযোগ দেয় না, একেবারে গল্প করেন, মনোযোগ দিতে পারেন না। ছাত্রদের কোনো দোষ নাই। আপনি যখন অফিস থেকে বাসা থেকে রওনা দেবেন ক্লাসের উদ্দেশ্যে, ক্লাসের না যে কোনো জায়গায় আপনি যখন যাবেন, ওইটা তার একটা সিচুয়েশন আছে, ওই সিচুয়েশন থেকে তাকে বের করে আসতে হবে। আপনি যে উদ্দেশ্যে যাচ্ছেন সেটা তাকে ডেলিভারি দেওয়ার জন্য আপনি সেইভাবে ওখানে একটা এনজয়মেন্ট দেবেন, মজা দেবেন। আপনি একজন বক্তা, আপনি একটা অনুষ্ঠানে গেলেন, বড় লক্ষ লক্ষ হাজার হাজার লোকজন যাই বলেন না কেন, আপনি বক্তব্য দিচ্ছেন, তারা তাদের কাছে ব্যস্ত। কিন্তু আপনি যদি আপনার স্টার্টিংটা যদি সুন্দর করে দিতে পারেন, কে কি কাজ করছিল সব বাদ, মোবাইলে দেখছে সেখান তো বাদ। তাহলে আমি যখন ট্রেনে হকারি করে শুরু করি, আমি একটা ওয়ার্ড বলবে, 2টো ওয়ার্ড না, একটা ওয়ার্ড যখন শুরু করি, এই মোবাইল থেকে আমি চ্যালেঞ্জ করলাম, আমার দিকে তার ফেস ফিরে আসবে, তাই কন্ট্যাক্ট ফিরে আসবে। এবার যার ইংরেজি বোঝে সে আমারটা শুনবে, যে বোঝে না সে আবার মোবাইলে চলে যায়। যে বোঝে না তার শুনতে লাভ নাই। আমি দেখছি, আমার চ্যালেঞ্জ করে দেখছি, আমি যখন শুরু করি মোবাইলে সবাই ব্যস্ত, এখন তো সব মোবাইলে ব্যস্ত। আমি শুরু করার পরে আমার দিকে ফেরত আসে, যারা ইংরেজি বোঝে তারা আমাকে ফলো করে, শোনে, বলা শেষ, বলার আগে বই চাই, তার মানে কারো হয়তো বই দিই না, বলা শেষ বই দিই। এবার যারা অ্যাকচুয়ালি বুঝছে কিনতে বাধ্য। সবাইকেই একটাই উপদেশ দেব, আমার বই না, আপনার জন্য, আপনার সময়টা কাজে লাগার জন্য, আপনার শিক্ষা জীবনে যেটা অর্জন করছেন মানুষের কল্যাণের জন্য একটু ব্যয় করবেন। যে যে সেক্টরে আছেন সেই সেক্টরে। আমরা দেখেন কারকে শিখেছিলাম, টানো এক আকো বক হয়ে গেল, কারকের একটা সলিউশন হয়ে গেল, পা গু টা দীপ্তি হয়ে গেল একটা সমাধান। আমরা সায়েন্স সেকশন পড়েছিলাম ক্লাস 8-এ, মেবি আমাদের সায়েন্সের স্যারে দেখালেন, বে নি আ স হ কলা, 7টা রং পেয়ে গেলাম, আর মুখস্থ করতে হারায় না। একজন ব্যক্তি যদি একটা পৃথিবীতে কোনো একটা জিনিস সমাধান করতে পারে, আমি মনে করি তার জন্য অনেক, একটা, সব দরকার নাই, যে কোনো একটা মানুষের জ্ঞান তো আছে, মানুষ কেন, পশু পাখি প্রাণী সব জিনিসের জ্ঞান আছে, বুদ্ধি আছে।
নলেজ মানে জ্ঞান। জ্ঞান হলো এটাই যে আমরা তরকারি রান্না করলে লবণ দিই, তরকারি লবণ লাগবে, এটাই তো জ্ঞান। কিন্তু ওয়েজডম, বিজ্ঞতা কি? বিজ্ঞতা হলো কোন তরকারিতে কয় চামচ লবণ লাগবে। আপনি যে একটা তরকারি ভালো রান্না শিখতে পারেন, দ্যাট ইজ এনাফ আপনার জীবনে। পৃথিবীতে বহু লোক আছে, সবাই যদি আমরা একটা করে ভালো কাজ করতে পারি, একটা যদি দক্ষতা দেখাতে পারি, আমাদের মানব সম্পদের অনেক উন্নত হবে। আমার ব্যক্তি, আমার পরিবার, আমার রাষ্ট্র, পৃথিবী অনেক স্মুথ চলবে। সকলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে আমি টিপু সুলতান আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। প্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আশা করি আমরা পরবর্তীতে আরো এরকম ইন্টারেস্টিং আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।